আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। পুরোটা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। দেশের মানুষের ভাগ্য ও জীবনমানের উন্নয়ন করাই বিএনপির লক্ষ্য জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় করাইলবাসীর বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি দেন তিনি। ক্ষমতায় গেলে সুউচ্চ ভবন, স্কুল, খেলার মাঠ, হাসপাতাল সহ বস্তিবাসীকে আধুনিক জীবন দেয়া নিয়ে নিজের পরিকল্পনার কথা জানান তারেক রহমান। রুডো রফিকের রিপোর্টে দেখুন এর বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানীর মহাখালী টিএনটি মাঠে দোয়া মাহফিলের আয়োজন করে করাইলবাসী। এতে যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান সহ নেতাকর্মীরা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে কাছে পেয়ে এলাকার মানুষ তুলে ধরেন তাদের দুঃখ দুর্দশার কথা। আমাদের গ্যাস নাই, আমাদের কারেন্ট, পানি এবং অন্য অন্য জিনিসের আমার অভাব। আমাদের এইখানে যেন তারেক রহমান স্যার পুনর্বাসনের ব্যবস্থা করে, যেন আমাদের বারবার আগুনে ক্ষতিগ্রস্ত না হয়। করাইলবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্যের শুরুতে দেশের জন্য তারেক রহমান তার মা প্রয়াত বেগম খালেদা জিয়ার অবদান স্মৃতিচারণ করেন। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সেই সময় কিভাবে চেষ্টা করা হয়েছিল কম রাখার জন্য। আমাদের রাজনীতিটা হচ্ছে আপনাদের মতন সাধারণ মানুষ যারা আপনারা আছেন, আপনাদের জন্য কিভাবে আপনাদের অবস্থান, আপনাদের জীবনযাত্রা, আপনাদের দৈনন্দিন জীবন কিভাবে একটু ভালো হতে পারে, সেটাই হচ্ছে আমাদের কাজ, সেটি হচ্ছে আমাদের লক্ষ্য, সেটি হচ্ছে আমাদের উদ্দেশ্য। বিএনপি ক্ষমতায় গেলে করাইল বস্তির উন্নয়নে যে পদক্ষেপ নেবেন তা তুলে ধরেন তিনি। এখানে যে মানুষ যে আপনারা কষ্ট করছেন, থাকার কষ্ট করছেন, সেই কষ্টটি আমরা ধীরে ধীরে সমস্যার সমাধান করতে চাই। এখানে উঁচু উঁচু বড় বড় আমরা বিল্ডিং করে দিতে চাই আল্লাহর রহমতে, এবং এইখানে যে মানুষগুলো থাকেন তাদের নাম রেজিস্ট্রি করে আমরা প্রত্যেকটি ছোট ছোট ফ্ল্যাট করব এবং সেই ফ্ল্যাটগুলো তাদের নামে আমরা দিতে চাই। ওই যে বড় দালানগুলোতে যেই মানুষগুলো থাকে তাদের সন্তানেরা যেরকম লেখাপড়ার সুযোগ সুবিধা পায়, আমরা চাই আপনাদের সন্তানেরাও একইভাবে যাতে লেখাপড়ার সুযোগ পায়। তারেক রহমান বলেন, কোনো ধরনের চাঁদাবাজিকে প্রশ্রয় দেবে না তার দল। এই কারেন্ট বিল, পানির বিল, গ্যাসের বিল জোর করে নিয়ে থাকে। এই যে একটু আগে একটা পরিকল্পনার কথা বলেছে, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে জোর করে আপনাদের কাছ থেকে কিছু নিতে পারবে না। যা মিটার বলবে, যা সরকারের থাকবে, আপনারা শুধু সেটাই দিবেন। আলোচনা শেষে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। অসহায় খেটে খাওয়া মানুষের ভাগ্যের উন্নয়নে আজীবন সংগ্রাম করে গেছেন বেগম খালেদা জিয়া। মৃত্যুর কাছে তিনি হার মানলেও রয়ে গেছেন কোটি মানুষের হৃদয়ে। মায়ের দেখানো পথেই অসহায় মানুষের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। বিএনপি যেন ক্ষমতায় যেতে না পারে সেজন্য উচ্চ পর্যায়ের ষড়যন্ত্র চলছে, এমন আশঙ্কা প্রকাশ করেছে বিএনপি নেতারা। যাদের ভোট নেই তারাই নির্বাচন চান না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের পথে এগিয়ে যেতে চায় বিএনপি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে আলোচনা সভায় এ মন্তব্য করেন তারা। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। ৫৬,০০০ বর্গমাইলের এই ভূখণ্ডে জিয়াউর রহমান আবির্ভূত হয়েছিলেন নক্ষত্র হয়ে। দেশের প্রতিটি ক্রান্তিকাল, দুর্বিপাকের অনিশ্চয়তা যখন ঘনিয়ে এসেছে, তিনি অসম সাহসিকতায় হাতের মুঠোয় প্রাণ নিয়ে জাতির সম্মুখে ত্রাণকর্তা হয়ে দাঁড়িয়েছেন বলে উঠে আসে এই আলোচনায়। যার সম্বন্ধে আজকের নতুন প্রজন্ম হয়তো। ক্ষণজন্মা জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। কিছু সৈন্য নিয়ে নিজেই বিদ্রোহের সূচনা করে যুদ্ধ শুরু করেছিলেন। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে সিট দখলের ষড়যন্ত্রে লিপ্ত দুটি রাজনৈতিক দল। একটি দল বড়, আরেকটি দল তাদের বাচ্চাদের সব সিট পেতে হবে, এবং এই ব্যাপারে সরকারের উচ্চ পর্যায়ের লোকজনদের সঙ্গে বৈঠক করেছে তারা, কিভাবে ইঞ্জিনিয়ারিং করে এই সিটগুলো জিতে যাবে যাতে বিএনপি ক্ষমতায় আসতে না পারে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যেসব বিষয়ে বিএনপি একমত হয়নি, সংস্কারে সেসব বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। দেশের বৃহত্তম স্বার্থে সেটি বিএনপি মেনে নিয়েছে বলেও জানান মির্জা ফখরুল। অনেকে নির্বাচন হবে কিনা, বাধা দেব, করতে দেব না, ভেতরে ভেতরে খবর নিয়ে দেখেন তাদের 3টা ভোটও নেই।
ওরা আবার বড় গোড়ায় বড় নির্বাচন হতে দেবে না। ভাই হোক, নির্বাচন দেখা যাক কে কতটা ভোট পায়। আমরা তো সেই জন্য আমরা ভোটের জন্য উন্মুখ হয়ে আছি। ৭১-এর মুক্তিযুদ্ধে জামায়াতের বাংলাদেশ বিরোধী অবস্থানের কথা তুলে ধরেন বিএনপি মহাসচিব। যারা বাংলাদেশের স্বাধীনতাতে বিশ্বাসই করে নাই, এবং ওই সময় যে আপনাদের বললেন যে কত মানুষ মেরেছে, আমাদের মা বোনদের কতজনের সম্ভ্রমহানি করেছে, কতজনকে পাকিস্তান হানাদার বাহিনীর হাতে আমাদের মা বোনদের তুলে দিয়েছে, সেই হিসাব আমরা ভুলি নাই। আগামী নির্বাচন গণতন্ত্র রক্ষার নির্বাচন। গণতন্ত্র উত্তরণে সেই নির্বাচনে সকলকে উদ্দীপনার সঙ্গে অংশ নেয়ার আহ্বান বিএনপির। আমাদের এই পরীক্ষাটা খুব কঠিন পরীক্ষা। শামীম চৌধুরী, RTV, ঢাকা। দেশে বিনিয়োগে আগ্রহ থাকলেও বিনিয়োগকারীরা নির্বাচিত সরকারের অপেক্ষায় রয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর একটি হোটেলে নির্বাচন পরবর্তী দেশের অর্থনৈতিক গতিপথ ও পুঁজিবাজারের ভবিষ্যৎ শীর্ষক সেমিনারে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে এলে অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক হবে বলে আশা করেন তিনি। বলেন, বিএনপি ক্ষমতা এলে অর্থনীতির পাশাপাশি পুঁজিবাজার ও ব্যাংকিং খাতে প্রয়োজনীয় সংস্কার আনা হবে। ব্যবসা পরিচালনায় অতিরিক্ত নিয়মকানুন শিথিল করার উপরও গুরুত্ব দেন তিনি। আমি মাঝে মাঝে ভাবি পুঁজিবাজার ছাড়া কিভাবে অর্থনীতি চলছে। ভারতের বাজার মূলধন তার জিডিপির প্রায় 60%, পাকিস্তানের 40%। আমরা যদি একটি ফাংশনাল পুঁজিবাজার তৈরি করতে পারি, তাহলে শুধু বেসরকারি প্রতিষ্ঠানই নয়, সরকারি প্রতিষ্ঠানগুলো বড় বিনিয়োগের জন্য বাজারে আসবে। আর এগুলোকে পুঁজিবাজারে আনার দিকে এখনই মনোযোগী হতে হবে। পাশাপাশি বিনিয়োগকারীদেরও বিশ্বাস অর্জন করতে হবে। রাষ্ট্র ক্ষমতায় গেলে 50 লাখ তরুণের কর্মসংস্থান তৈরি করবে জামায়াত, গড়ে তুলবে নতুন বাংলাদেশ। 40-এর বেশি দেশের প্রতিনিধি, রাজনৈতিক দলের শীর্ষ ব্যক্তিত্ব, সুশীল সমাজ, গবেষক, লেখক ও সিনিয়র সাংবাদিকদের কাছে এমন বার্তাই তুলে ধরেছে দলটি। বাংলাদেশকে বিশ্ব দরবারে আর্থসামাজিক মর্যাদায় তুলে ধরতে ব্যবসা বাণিজ্যের দীর্ঘ পরিকল্পনা উপস্থাপন হয় রাজধানীর একটি হোটেলে আয়োজিত জামায়াতের পলিসি সামিটে। খান আলমিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে তারই খসড়া তুলে ধরতে জামায়াতে ইসলামীর এই আয়োজন। 40টির বেশি দেশের প্রতিনিধি, রাজনৈতিক দলের শীর্ষ ব্যক্তি, সুশীল সমাজ, গবেষক, লেখক ও সিনিয়র সাংবাদিকদের উপস্থিতিতে নতুন বাংলাদেশ গড়ার কর্মপরিকল্পনা তুলে ধরেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি তুলে ধরেন সমতা, ঐক্য ও ধর্মবর্ণ নির্বিশেষে সবার স্বপ্নের বাংলাদেশের কথা। যে দুর্নীতি আর দুঃশাসনের কবলে চাপা পড়েছিল প্রিয় বাংলাদেশ, ওই চ্যাপটা বাংলাদেশ থেকে আমরা একটু টেনে উঠাতে চাই। সেদিন যেভাবে হাত বাড়িয়ে দিয়েছিলেন, আজকেও আশা করি আপনারা আমাদের দিকে হাত বাড়িয়ে দেবেন। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে ভালো থাকতে চাই। ব্যবসা বাণিজ্যের প্রসারে বিদেশিদের সাথে সমন্বয় করে কাজ করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। ভালোবাসার দেশটাকে অতীতে লুটপাট করে খেয়ে দিয়ে শেষ করে দেওয়া হয়েছে, কিন্তু একটা কঙ্কাল আমরা পেয়েছি। সেই কঙ্কাল নিয়ে ইনশাআল্লাহ আমরা সামনে এগিয়ে যাব। এই কঙ্কালের গায়ে আমরা গোশত লাগাবো এবং আমরা চামড়াও লাগাবো ইনশাআল্লাহ। এটাকে একটা জীবন্ত বাংলাদেশ বানাবো ইনশাআল্লাহ। আমরা তখন বলি আমাদের দুটি রেমিটেন্স লাগবে, একটি হচ্ছে আমাদের আর্থিক রেমিটেন্স, আর একটা হচ্ছে ইন্টেলেকচুয়াল রেমিটেন্স। অনুষ্ঠানের ফাঁকে নারী প্রার্থী মনোনয়ন না দেওয়া সংক্রান্ত প্রশ্নের উত্তর দেন জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। 5% থেকে 15% পর্যন্ত নারী থাকবে, এরকম একটা সিদ্ধান্ত সেখানে আছে। বাংলাদেশ জামাত ইসলামী এই সিদ্ধান্তের সাথে ঐকমত্য পোষণ করেছে। সুতরাং যদি এটা আইনে পরিণত হয়, তখন আমরা নারী থেকে ডাইরেক্ট ইলেকশনে দিতে সেখানে আমরা এগ্রি করেছি এবং আমরা এটা বাধ্য থাকব। নির্বাচন কমিশন ও সরকারের আচরণ সুষ্ঠু নির্বাচনের পথে কিছুটা ব্যত্যয় ঘটাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। আমরা ব্যর্থ দেখছি সরকারের অ্যাটিটিউডে, একটি দলের প্রতি অধিকতর বায়াসনেস দেখেছি। যেমন প্রটোকলের কথা বলেন, সিকিউরিটির কথা বলেন, এবং কোনো জায়গায় অফিসাররা কিছুটা বায়াসড রোল প্লে করছে। আমরা এগুলো দৃষ্টি আকর্ষণ করছি, কারণ যদি এবার সুস্থ ইলেকশন না হয়, তাহলে বাংলাদেশ শুধু অতীতের অন্ধকারেই যাবে না, আবার গাঢ় অন্ধকারের দিকে চলে যাবে। ক্ষমতায় গেলে কেবল দল থেকে নয়, দেশের বিজ্ঞ মানুষদের নিয়ে মন্ত্রিসভা গঠন করার কথাও জানান নায়েবে আমির। আমরা বাংলাদেশের মানুষ থেকে মন্ত্রী বানাবো। খান আলামিন, RTV।
ঢাকা। শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার। মঙ্গলবার ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে 13টি আসনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন 19 জন। নির্বাচনের সামগ্রিক পরিবেশ নিয়ে সন্তুষ্টি জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফুদ্দিন আহমদ চৌধুরী। কাল চূড়ান্ত তালিকা ও প্রতীক বরাদ্দ। প্রার্থীদের প্রচার শুরু বৃহস্পতিবার। হাসান মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন রাকিব হাসান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার শেষ হলো আজ। দুপুরে সেগুনবাগিচার বিভাগীয় কমিশনার কার্যালয়ে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, বুধবার প্রতীক বরাদ্দের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। আমরা আশা করি আগামীকালকে আমরা প্রত্যেকেই যার যার প্রতীক বরাদ্দ দিয়ে দিতে পারবো। যারা দলীয় প্রার্থী আছেন তাদের তো প্রতীকটা সুনির্দিষ্ট আপনারা জানেন, যারা স্বতন্ত্র প্রার্থী আছেন তাদের ক্ষেত্রে তো প্রতীকটা তারা পছন্দ করবেন, সেই অনুযায়ী আমরা সেটা ব্যবস্থা করব। এদিকে জোটের প্রার্থীকে সমর্থন জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন অনেকে। প্রার্থীতা প্রত্যাহার করলাম আগামী বাংলাদেশ বিনির্মাণে যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের কাঙ্ক্ষিত পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে পারে, সেই লক্ষ্যে আমি প্রার্থীতা প্রত্যাহার করেছি। জোটের থেকে সিদ্ধান্ত হয়েছে যিনি প্রার্থী জামাতের, তার বিষয়ে তার জন্য প্রত্যাহার করা। খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশক্রমে আমি আমার প্রার্থীতা প্রত্যাহার করেছি। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দ হবে বুধবার। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার প্রচারণা শুরু হবে বৃহস্পতিবার থেকে। রাকিব হাসান, RTV, ঢাকা। পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোটদানের নিয়ম জানাতে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের সাথে মতবিনিময় করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার ইসি ভবনে আয়োজিত এই সভায় পোস্টাল ভোটিং পদ্ধতি, নিবন্ধন ও ভোট প্রদানের প্রক্রিয়া তুলে ধরা হয়। সভায় জানানো হয়, ভোট দেওয়ার ছবি কেউ সামাজিক মাধ্যমে শেয়ার করলে তার পাসপোর্ট বাজেয়াপ্ত করা সহ সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও পোস্টাল ভোট দেওয়া নাগরিকরা যাতে কেন্দ্রে গিয়ে ভোট দিতে না পারে সেজন্য তাদের ভোটার নাম্বার আগে চিহ্নিত করে রাখা হবে। এ সময় তারা বলেন, প্রবাসী একজনের ভোট যাতে আরেকজন দিতে না পারে সেজন্য QR স্ক্যানার পদ্ধতি রাখা হয়েছে। গোপনীয়তা রক্ষা করা এটা আইন দ্বারা নির্ধারিত করা হয়েছে এবং এই গোপনীয়তা ক্ষুণ্ণ করা কিন্তু অপরাধ। যদি কেউ এরকম কোনো কিছু করে থাকে, আমাদের কাছে যদি প্রমাণিত হয়, তাহলে আমরা তাকে আইনের আওতায় আনবো। বিশেষ করে ইমিডিয়েট যে অ্যাকশনটা আছে, সেই অ্যাকশনটা হচ্ছে তার যে NID আছে, NID লক করব। ইভেন যদি প্রয়োজন হয় তাহলে আমরা তার পাসপোর্টটাকে ইনঅ্যাক্টিভ করব। ঝুঁকিপূর্ণ 21,900 কেন্দ্র সহ 41,000 ভোট কেন্দ্রে CCTV ক্যামেরা বসানো হচ্ছে, যা 31 ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আসন্ন নির্বাচনের রেকর্ড সংখ্যক ভোটার উপস্থিতি হবে বলে আশা তার। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, নির্বাচনের আগে দ্রুত লুটের অস্ত্র উদ্ধারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সাকিব রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকোরের 119তম সভায় অংশ নেন প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের বেশ কয়েকজন সদস্য। অনুমোদন পায় 11টি প্রস্তাব। সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, রাজস্ব নীতি ও রাজস্ব বোর্ড নামে আলাদা 2টি বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে, যা ফেব্রুয়ারি থেকে আলাদা বিভাগ হিসেবে কাজ শুরু করবে। সভায় সিদ্ধান্ত হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষা বিভাগ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগ ও স্বাস্থ্য শিক্ষা বিভাগ একীভূত হিসেবে কাজ করবে। নাম পরিবর্তন হয়েছে নারী ও শিশু মন্ত্রণালয়ের। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ছিল, এটার নাম পরিবর্তন হচ্ছে নারী ও শিশু মন্ত্রণালয়। স্বাস্থ্য সেবা বিভাগ ও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ দুটিকে একত্রীকরণের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পুনর্গঠন করার প্রস্তাব অনুমোদিত হয়েছে। গাজীপুর উত্তর পূর্বাঞ্চল, নারায়ণগঞ্জ দক্ষিণ পূর্বাঞ্চল, নরসিংদী রায়পুরা ও কক্সবাজার মাতারবাড়ি নামে 4টি নতুন থানার অনুমোদনও দেয়া হয়। গাজীপুর জেলার পূর্বাঞ্চল উত্তর,
নারায়ণগঞ্জ জেলায় পূর্বাচল দক্ষিণ, নরসিংদী জেলার রায়পুরার একটা অংশ, কক্সবাজার জেলার মাতারবাড়ি নামে মোট 4টি নতুন থানা স্থাপন এর প্রস্তাব অনুমোদিত হয়েছে। নির্বাচনের সব কেন্দ্রেই থাকবে সিসিটিভি ক্যামেরা, তবে 21,946টি কেন্দ্রে ঝুঁকিপূর্ণ বিবেচনায় এসব কেন্দ্রে সিসি ক্যামেরা বসাতে সরকারের পক্ষ থেকে টাকা বরাদ্দ দেয়া হয়েছে। সরকার একটা বিশেষ বরাদ্দ দিয়েছে সরকারের পক্ষ থেকে 71,98,28,000 টাকা সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য। এই টাকাটা ব্যয় হবে মূলত আপনার 21,946টি অতি গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্র, যেগুলো সেখানে এই টাকাটা দিয়ে সিসিটিভি স্থাপন করা হবে। আমরা আশা করছি যে জানুয়ারি 31 তারিখের মধ্যেই বাকি কেন্দ্রগুলোতেও সিসি ক্যামেরা স্থাপন করা হবে। এবং এবারের নির্বাচনে 299টি কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ না থাকায় সেখানে সৌর বিদ্যুৎ ও জেনারেটর দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। 35টা কেন্দ্রের মধ্যে 447টা ঝুঁকিপূর্ণ। সাকিবুর রহমান, RTV, ঢাকা। জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার গণভবনে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, ভবিষ্যতে যেন এমন জাদুঘর তৈরির প্রয়োজন আর না হয়। জাতি কখনো দিশেহারা হয়ে পড়লে এই জাদুঘরই তাদের সঠিক পথ দেখাবে। এটা গোটা পৃথিবীর এক নজিরবিহীন দৃষ্টান্ত। এ সময় জাদুঘরে থাকা জুলাই গণ অভ্যুত্থানের পেছনের ইতিহাস ও শেখ হাসিনার 16 বছরের দুঃশাসনের চিত্রগুলো ঘুরে দেখেন প্রধান উপদেষ্টা। পরিদর্শনকালে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নির্বাচনী প্রচারণার আগেই বাসা বাড়িতে নারীদের কাছে ভোট চাওয়া ও মোবাইল নম্বর সংগ্রহ করার অভিযোগে জামাতে ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে ঢাকা 15 আসনের মধ্য পীরের বাগ এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা বলছেন, জামাতের নারী কর্মীরা বিভিন্ন বাসা বাড়িতে ভোট চাওয়া, জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর সংগ্রহ করার সময় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বাধা দেওয়ায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে লাঠি সোঁটা সহ মারধরে জড়িয়ে পড়ে দুই পক্ষ। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ পর্যায়ে শুরুতেই জানাবো আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। দেশের মোট বৈদেশিক মুদ্রা রিজার্ভ বেড়ে এখন $32.62 বিলিয়ন দাঁড়িয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। 15 জানুয়ারি পর্যন্ত গ্রস রিজার্ভ $32,624.87 মিলিয়ন। IMF এর BPM 6 পদ্ধতিতে রিজার্ভ $28.02 বিলিয়ন। এর আগে 8 জানুয়ারি গ্রস রিজার্ভ ছিল $32.44 বিলিয়ন এবং BPM 6 অনুযায়ী $27.85 বিলিয়ন। জানাবো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। গাজার বোর্ড অব পিসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তিনি সাংবাদিকদের বলেন, পুতিন সহ বোর্ডটির সদস্য হিসেবে বিভিন্ন দেশের সরকার প্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে, যার মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সহ মধ্যপ্রাচ্যের সরকার প্রধানরাও আছেন। অন্যদিকে বোর্ডে যোগদানের প্রস্তাব প্রত্যাখ্যানের ইঙ্গিত দেয় ফ্রান্সের উপর 200% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে যুদ্ধ পরবর্তী গাজায় নিযুক্ত আন্তর্জাতিক বাহিনীতে তুরস্ক ও কাতারের সেনাদের নেওয়া হবে না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খেলার খবর।
চাপ সৃষ্টি করে ভারতে বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে বাধ্য করা যাবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, আইসিসি অযৌক্তিক চাপ দিয়ে ভারতে খেলতে বাধ্য করতে পারবে না। অতীতেও ভেন্যু পরিবর্তনের নজির আছে। পাকিস্তানের দাবির মুখে ভেন্যু পরিবর্তন করেছে আইসিসি। সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন। বাংলাদেশের বদলে টি-20 বিশ্বকাপে স্কটল্যান্ডকে নেওয়া হচ্ছে এমন কোনো তথ্য পাননি বলে জানান আসিফ নজরুল। জানা মতে এমন কিছু শুনি নাই যে আমাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিবে। আমাদের উপর চাপ সৃষ্টি করে অযৌক্তিক কোনো শর্ত চাপায় দেয়, আমরা সেই অযৌক্তিক শর্ত মানব না। এর আগে এমন উদাহরণ আছে, পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলেছে, আইসিসি ভেন্যু চেঞ্জ করেছে। আমাদেরকে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না। দর্শক, জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আলোচনার ঝড় উঠছে চায়ের কাপে। সেই তর্ক বিতর্ক, আলোচনা, সমালোচনা তুলে আনতেই আমাদের এবারের আয়োজন হ্যাপি কাউ প্রেজেন্টস চায়ের আড্ডায় নির্বাচন। হ্যাপি কাউ প্রেজেন্টস চায়ের আড্ডায় নির্বাচন। দর্শক, ঘনিয়ে আসছে নির্বাচন, শুরু হয়েছে আলোচনা সমালোচনা। সে কথাই শুনতে এ পর্বে আছি আমি আরিফুল ইসলাম, বরিশাল সদর 5 আসন থেকে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। সালের নির্বাচনে আমরা সকল মানুষ আনন্দ উৎসবের মাধ্যমে ভোট দেব। আমরা আশা করি ভোট নিরপেক্ষ এবং নিরিবিলি হবে। আমি মনে করি যে দেশের উন্নয়নের জন্য একজন সৎ এবং যোগ্য ব্যক্তি হোক, যে হচ্ছে এই বরিশাল নগরীকে উন্নয়ন করবে। আমাদের বিগত দিনের অনেক কোপাকাণ্ডা আছে যে আমরা সকালের ভোট রাত্রে দিয়েছি, রাতের ভোট সকালে দিয়েছি। এবার আমরা বাংলাদেশের 20 কোটি জনগণ সঠিক সময় সঠিক নিয়মে ভোট কেন্দ্রে গিয়ে ভোটটি দিতে চাই এবং যোগ্য যে প্রার্থী আমরা তাকেই ভোটটি দিতে চাই। আমরা বলবো না আমরা তাকে দেবো ওকে দেবো। যে দুর্দিনে বরিশালের সাথে থাকবে এবং যে কোনো প্রয়োজনে আমরা যাকে পাবো তাকেই আমরা ভোট দেবো। 2001 সাল থেকে পর থেকে যে নির্বাচনগুলো হচ্ছে সেই নির্বাচন কোনো কার্যকরী হয় নাই। রাতের ভোট দিনে দিয়েছে, দিনের ভোট রাত্রে দিয়েছে। তাই আমরা চাবো একজন ভালো নিরপেক্ষ, একজন ভালো দলের যে কাজ করছে বিরোধীদের। হ্যাপি কাউ প্রেজেন্টস চায়ের আড্ডায় নির্বাচন বরিশাল সদর আসন থেকে এ পর্যন্ত ছিল। পরবর্তীতে নির্বাচনী সকল তথ্য দেখতে আরটিভির সঙ্গেই থাকুন। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।